আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সম্মেলনে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোর্শেদ, সম্মেলনে কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ঠিক সকাল ৯টা নাগাদ খেলাফত মজলিসের যে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সেটি শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আপনার নেতাকর্মীরা কিন্তু এবং খেলাফত মজলিসের বিভিন্ন জেলা উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সকাল থেকে এসে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে ভিড় করেছেন। এবং ইতিমধ্যে কিন্তু মঞ্চের যারা অতিথি থাকার কথা তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ঠিক সকাল ৯টার দিকে যে আপনার সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে এই সমাবেশের শুরু হয়। এবং এই সমাবেশে এখনো কিন্তু আসলে বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং একই সাথে কিন্তু এই মঞ্চে কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারাও কিন্তু এই আজকে এই আপনার সম্মেলনে কিন্তু আসলে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং এই ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আসলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আসলে এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এবং আপনার এছাড়া আরো লেবার পার্টি সহ আরো কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু এই সম্মেলন কিন্তু প্রায় দীর্ঘ 15 বছর পর খেলাফত মজলিস এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন এবং নিপীড়নের পরে আজকে তারা এই বড় সমাবেশের আয়োজন করেছে। এবং এই সমাবেশে করে আজকে তারা আসলে মুক্ত মনে তারা আসলে সমাবেশ করতে পারছে। এবং তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ শাসন আমলে যে পরিমাণ আসলে তারা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন তার থেকে আজকে তাদের মুক্তি হয়েছে এবং তারা আজকে মুক্ত মনে আসলে কথা বলতে পারছেন, এমনটা দাবি আসলে নেতাকর্মীদের। এছাড়া এখানটা যারা বক্তব্য রাখছেন তারা বলছেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং এটা নিরপেক্ষ নির্বাচন হয় এবং আপনার যেন কোনো ধরনের কোনো এর আগে যে ভোট চুরির যে অভিযোগ গেল শাসন আমলে হয়েছে আওয়ামী লীগের সেটি যেন আসলে আর পুনরাবৃত্তি না ঘটে, এমনটি আসলে দাবি তাদের। এবং সেই সাথে তারা কিন্তু স্মরণ করেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব নিহত রয়েছেন সব শহীদরা এবং আহত রয়েছেন তাদের পরিবারকেও আসলে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা বলছেন আহতদের পরিবারের পাশে তারা দাঁড়াবেন। এবং সেই সাথে সাথে কিন্তু এখানে যারা বক্তা রয়েছেন তারা আরো বলছেন যে যদি আপনার কোন রকম আওয়ামী লীগ চলে গেল, তার শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু তাদের যে দোসর রয়েছে তারা কিন্তু এখনো নানা ধরনের ষড়যন্ত্রে আসলে তারা লিপ্ত হচ্ছে। এবং তারা বলছেন যে ষড়যন্ত্র রুখতে আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তারা আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আপনার যে সবাইকে জাতীয় ঐক্য গঠন করার যে পোস্ট সবাই যে জাতীয় ঐক্য গঠন করার কথা বলছে সেই জাতীয় ঐক্য গঠন করার কথাও দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যেন দেশকে আর কোনো অস্থিতিশীল করতে না পারে। এবং বলেছেন যে বিভিন্ন ধরনের আসলে আন্দোলন নামে আসলে যারা এই সরকারকে অন্ধ্রপ্রদেশ সরকারকে এক ধরনের বিশৃঙ্খলার অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসলে তারা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে সাথে কিন্তু আপনার এবং আওয়ামী লীগ যে আসলে নিষিদ্ধের দাবিও তারা জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে তারা যেন রাজনীতি করতে না পারে তার দাবি কিন্তু আসলে মঞ্চ থেকে আসলে বক্তারা জানিয়েছেন। আমরা দেখেছি আসলে সকাল থেকেই কিন্তু আপনার 9টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখানে কিন্তু আপনার নেতাকর্মীরা এসে কিন্তু প্রায় আপনার ফজরের নামাজের কিছুক্ষণ পর থেকে কিন্তু আসলে এই মাঠে আসলে নেতাকর্মীরা আসতে থাকে। এবং আমরা এটিও দেখেছি আসলে আপনার যে আজকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় আপনার এই যে সমাবেশ স্থল এবং এই যে আপনার প্যাভিলিয়ন রয়েছে সেই প্যাভিলিয়নে পুরোটা প্যাভিলিয়ন কিন্তু আপনার কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। এবং আপনার আর একটু বলে রাখি যে এখানে কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং আপনার যারা জামাতের আমির তারাও কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং পর্যায়ক্রমে আসলে তারা বক্তব্য রাখছেন। এবং আপনাকে একটু বলে রাখি সবার কিন্তু আসলে একই দাবি যেন আগামী নির্বাচন সুষ্ঠু হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তী সরকার অনুষ্ঠিত করে সেই দাবি আসলে তারা রাখছেন। এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। চাঁদপুরের জাহাজে 7 শ্রমিক হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন সহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নৌযান শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে?
জি, ইশিকা, চাঁদপুরে যে জাহাজে ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা এবং নৌপথে যে নৈরাজ্য চলছে, অর্থাৎ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডাকাতি বন্ধের দাবিতে কিন্তু নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আজকে দ্বিতীয় দিনেও কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, এই যে নদীতে তারা কিন্তু তাদের পণ্যবাহী জাহাজগুলোকে কিন্তু নোঙ্গর করে রেখেছেন, অর্থাৎ তাদের যে জাহাজের মধ্যে মালামাল রয়েছে সেগুলোকে কিন্তু তারা খালাস করছেন না। আমি যদি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমি সকালবেলায় কথা বলেছি এখানকার যারা নৌযান শ্রমিক রয়েছেন তাদের সাথে। তারা আসলে আমাকে বলেছেন যে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। আমি কথা বলেছি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের যে দাওয়াগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যদি দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা এই যে ধর্মঘট এবং তাদের যে কর্মবিরতি সেটি অব্যাহত রাখবেন। আরেকটু বিষয় আমি বলে রাখি, তিনি আমাকে আরো বলেছেন যে তারা জনস্বার্থে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন। আগামী দিনগুলোতে যদি তাদেরকে তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু এই যাত্রীবাহী লঞ্চ চলাচল কর্মবিরতি পালন করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি শ্রমিকদেরকে জিজ্ঞাসা করেছি যে তাদের দাবিগুলো কি কি। তাদের প্রথম দাবি হচ্ছে এই যে নৃশংস ৭ শ্রমিকের হত্যাকাণ্ড, এটির সুষ্ঠু তদন্ত এবং এটির প্রকৃত ঘটনা উদ্ঘাটন, এবং এই যে এই ঘটনায় যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে তারা ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করছেন। আরেকটু বিষয় হচ্ছে, তারা বলছেন যে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, দীর্ঘদিনের যে তাদের দাবি, নৌপথে ডাকাতি, নৌপথে চাঁদাবাজি, নৌপথে নানা নৈরাজ্য, সেগুলো বন্ধ যদি দ্রুত কার্যকর না করা হয় তাহলে কিন্তু তারা এই ধর্মঘট অব্যাহত রাখবেন। এবং আমি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে কিন্তু প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে এবং ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আকাশ মন্ডল উর্ফি ইরফানকে রিমান্ডে, কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি চাঁদপুর যিনি নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, তিনি আমাকে জানিয়েছেন তিনি কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন ইরফানকে। তো ইরফান উর্ফে আকাশ মন্ডল কিন্তু একই কথা বলেছেন যে তিনি র্যাবকে যেসব তথ্য দিয়েছেন এবং প্রাথমিকভাবে যিনি সেসব তথ্য দিয়েছেন সে একই কথা বলছেন যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সে তার সাথে যে লঞ্চের স্টাফ কিবরিয়া রয়েছেন তার সাথে দ্বন্দ্বের কারণে কিন্তু তিনি ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে কিন্তু হত্যা করেছেন। প্রথমে জাহাজে কিবরিয়াকে হত্যা করেছেন এবং এই ঘটনা প্রশাসন থেকে আড়াল করতে কিন্তু পরে তার সঙ্গীদেরকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। তো আসলে এই যে নৌযান শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এতে করে কিন্তু ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এর একটি সুষ্ঠু সমাধান হবে এবং আবারও নৌযান শ্রমিকরা তাদের কর্মে ফিরবে। তো এই ছিল চাঁদপুর নৌ শ্রমিকের ধর্মঘট থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে নৌযান শ্রমিকদের ধর্মঘট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। কুষ্টিয়ায় চালের দামের ঊর্ধ্বগতি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এখনো দাম না কমার কারণ কি বলছেন বিক্রেতারা? ইশিকা, চালের বাজার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় একেবারেই বেসামাল হয়ে পড়েছে কুষ্টিয়ার চালের বাজার। অর্থাৎ দফায় দফায় চালের দাম বেড়েই চলেছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার চালের দাম নিয়ন্ত্রণে চাল আমদানি শুরু করেছে, এর সাথে স্থানীয় যে প্রশাসন রয়েছে তারাও কিন্তু চাল মালিক, মিলকল মালিকদের সাথে দফায় দফায় মিটিং করেছে। তারপরেও চালের দাম কমাতো দূরের কথা, চালের দাম প্রকারভেদে কিন্তু সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ায় 2 থেকে 3 টাকা করে কেজিতে বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি সর্বনিম্ন যে চাল সেটিও কিন্তু 60 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ একেবারেই কিন্তু বেসামাল হয়ে পড়েছে চালের বাজার। দীর্ঘদিন ধরে এই চালের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া
হয়েছে, কিন্তু তার কোনো ফল মিলছে না বাজারে। অর্থাৎ কমা তো দূরের কথা, একের পর এক কিন্তু চালের দাম বেড়েই যাচ্ছে। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যে দাবি যে মিল গেটে যদি চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু বাজারে কোনোভাবেই প্রভাব পড়বে না। আর মিল গেটে যে দামে চাল তারা কিনছে তার থেকে 2 টাকা লাভ রেখে কিন্তু খুচরা বাজারে তারা চাল বিক্রি করছে। তাই তারা বলছে যদি মিল গেটে চালের দাম নিয়ন্ত্রণ হয় তবেই কিন্তু চালের দাম নিয়ন্ত্রণ হবে, তাছাড়া নিয়ন্ত্রণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারে চলা অস্থিরতায় ভোক্তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে আসলে মিল মালিকরা যারা রয়েছে তারা কিন্তু এক প্রকার সিন্ডিকেটের মাধ্যমে এই যে চালের বাজারকে অস্থির করে রাখছে। তারা বলছে যদি মিল মালিকদের এই সিন্ডিকেট না ভাঙা যায় তবে কিন্তু কোনোভাবে চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এদিকে একটু জানাই রাখতে চাই আমি যে গত মাসের প্রথম দিকে কিন্তু জেলা প্রশাসকের সাথে মিল মালিকদের একটি বৈঠক বসেছিল। সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে চালের দাম 1 টাকা করে কমাবে, কিন্তু সেই সিদ্ধান্তও কিন্তু মিল মালিকরা মানেনি। অর্থাৎ চালের দাম কমাতো দূরের কথা, বরঞ্চ সপ্তাহ ব্যবধানে কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা করে চালের দাম বেড়েছে কুষ্টিয়ার বাজারগুলোতে। আমি এ বিষয়ে যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি। মিল মালিকদের যেটি দাবি যে বাজারে ধানের দাম ব্যাপক হারে বেড়েছে, ধানের দাম বাড়ার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু চালের দাম বেড়ে যাচ্ছে। কোনোভাবেই তারা চালের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে আমরা দেখেছি দীর্ঘ দিন ধরে কুষ্টিয়ার যে বাজারগুলোতে কিন্তু মিল মালিকদের এক প্রকার সিন্ডিকেট লক্ষণীয়। অর্থাৎ কোনোভাবেই মিল মালিকদের এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই কিন্তু দিনের পর দিন বেসামাল হয়ে পড়ছে কুষ্টিয়ার চালের বাজার। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, ইশিকা বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 600 টাক চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই যদি কুষ্টিয়ার চালের বাজারে অস্থিরতা দেখা দেয় তাহলে দেশের চালের বাজারেও কিন্তু আবারও অস্থিরতা দেখা দেবে। তাই সাধারণ মানুষের দাবি যত দ্রুত সম্ভব এই কুষ্টিয়ার বড় বড় মিলগুলোতে অভিযান পরিচালনার মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ করার কথা বলছেন তারা। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার চালের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির দাম কমলেও মাছ মাংসের দাম চড়া, এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, মাছ মাংসের দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? জি, যেমনটা বলছেন শীতকালীন যেসব সবজি রয়েছে সবগুলোর দাম কিন্তু হাতের নাগালে আসলে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এখানকার ব্যবসায়ীরা বলছেন। আমরা যেটা দেখছি শীতকালীন যে সবজি রয়েছে সবগুলো সবজি 50 থেকে 60 টাকার নিচে রয়েছে। সেই জন্য সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের মাঝে স্বস্তি কাজ করছে। তবে মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য পণ্যগুলোর দাম বাড়ছে। আমরা এখানে এসে যেটি দেখেছি এখানে পুকুরের যেসব মাছ রয়েছে বা দেশি যেসব মাছ রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এসব মাছ কিন্তু 400 থেকে 450 টাকার উপরে রয়েছে। রুই মাছ এখানে বিক্রি হচ্ছে 420 টাকা, তেলাপিয়া মাছ 280 টাকা, পাঙ্কাশ মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার প্রায় 230 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য যেসব ছোট মাছ রয়েছে দেশি মাছ সেগুলো কিন্তু দাম ঊর্ধ্বমুখী। এক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন সরবরাহ না থাকায় সেই জন্য কিন্তু এগুলোর দাম বাড়ছে, বা কিছু ব্যবসায়ী এগুলো কৃত্রিম সংকট তৈরি করার কারণেই মাছের দাম বাড়ছে। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন সামুদ্রিক মাছের ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হচ্ছে যে তারা আড়ত থেকে যেসব মাছ নিয়ে আসে সেখানে সিন্ডিকেটের কারণে মূলত এইসব মাছের দাম বাড়ছে। প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি প্রতি কেজি মাছের ক্ষেত্রে প্রতিদিনই কোনো না কোনো বাজারে 5 থেকে 10 টাকা আবার 20 থেকে 30 টাকা পর্যন্ত মাছের দাম বাড়ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন শীতকালীন যেসব শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে হাতের নাগালে আসলেও বা ক্রয় ক্ষমতার মধ্যে আসলেও কিন্তু মাছ মাংসের দাম বেড়েই যাচ্ছে। কারণ শীতকালীন সবজি যদি আমরা বলতে গেলে এখানে 50 থেকে 60 টাকার মধ্যে সবগুলো সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু মাছ মাংস কিন্তু কিনতে হলে সেগুলো 200 থেকে 250 টাকা, আবার অনেক ক্ষেত্রে 400 থেকে 450 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। পাশাপাশি দেশি মুরগি এখানে বিক্রি হচ্ছে 650 টাকা, সোনালীটা 420 টাকা, এবং যেটি ব্রয়লার মুরগি রয়েছে আমরা যেটি ফার্মের মুরগি বলে থাকি সেই মুরগি কিন্তু 280 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন মাছ মাংস দামের বৃদ্ধির কারণে কিন্তু তাদের যে আমিষের চাহিদা সেটি কিন্তু পূরণ হচ্ছে না। কারণ সাধারণ যারা মানুষ রয়েছেন নিম্নবিত্ত আয়ের যারা মানুষ রয়েছেন তারা যেটি পাঙ্কাশ যে মাছ সেটি ক্রয় করলে কিন্তু সেটিও ধীরে ধীরে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কারণ পাঙ্কাশ মাছ সেখানে বিক্রি হচ্ছে আমরা যেটি দেখেছি 300 থেকে 350 টাকা পর্যন্ত, সর্বনিম্ন যেটি বিক্রি হচ্ছে সেটি 220 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে এই খাসির যে মাংস রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার
1050 টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে আপনার 850 থেকে 900 টাকার মধ্যে। এই ক্ষেত্রে যারা ব্যবসায়ী যারা বলছেন আসলে সরবরাহ কম থাকার কারণে আর অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি থাকার কারণে মূলত এগুলোর দাম ধীরে ধীরে বাড়ছে। আর মুরগির দাম বলতে গেলে কিন্তু এক এক দিন এক এক রকমের দামেই এখানে বিক্রি হচ্ছে, কারণ দেশি দেশি মুরগি, সোনালী মুরগি এবং ব্রয়লার যেসব মুরগি সেগুলো এক এক সময় এক এক রেটেই বিক্রি হচ্ছে, কারণ ব্যবসায়ীরা যেটি বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে মূলত এইসব দাম বাড়ছে। কারণ বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে যেসব মুরগি এখানে এসে থাকে সেগুলোর গাড়ি ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বেশি পড়ার কারণে মূলত এইসবের দাম বাড়ছেই। তাই বলে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে বাজারে মুরগির দাম বেশি কেন। ভাই, আপনি যদি একটু বলতেন যে মুরগির দাম আমরা দেখেছি গতকালও বেড়েছে, এবারও বাড়ছে, কেন বাড়ছে যদি একটু বলতেন। মুরগির দাম বাড়তে হচ্ছে আমাদের অনুষ্ঠান বেড়ে গেছে, বাচ্চাদের স্কুল বন্ধ, কোন পিকনিক অনুষ্ঠান বিভিন্ন কারণে গিয়ে মুরগির দামটা একটু বাড়ে। আর তাছাড়াও আপনার গোখাদ্য পোলট্রি খাদ্য বাচ্চা এগুলোর দাম দাম বেড়ে গেছে, এই কারণে গিয়ে মুরগির দামটা একটু বেড়ে গেছে। জি, আমি যেমনটি বলছি আসলে মুরগির খাবার সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের খরচ বাড়ার কারণেই মূলত মাছ, মাংস সহ অন্যান্য মুরগির যে দাম বিশেষ করে সেটির দাম বাড়ছে। কারণ এখানকার সাধারণ যারা মানুষ আছেন তারা যেমন ব্রয়লার মুরগি, আমরা যেটি ফার্মের মুরগি বলে থাকি, সেটির দাম বাড়ার কারণে আসলে খুব প্রকাশ করবে। কারণ তারা যেটি বলছেন নিম্ন মধ্যবিত্তের মানুষরা কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে যে ব্রয়লার মুরগি রেখে থাকে সেটির দাম বাড়ার কারণে তারা খুব বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ যদি ঠিক থাকে তাহলে বাজারে এসব মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক হয়ে আসবে। তো মাছ মাংসের বাজার থেকে ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। বন্দরনগরী চট্টগ্রামে মাছ মাংসের ঊর্ধ্বগতি দাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। মানিকগঞ্জে সরবরাহ বাড়ায় দাম কমেছে নতুন আলু ও পেঁয়াজের, তবে এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এখনও সয়াবিন তেলের সরবরাহ না বাড়ার পেছনে কারণ কি বলছেন বিক্রেতারা? ইশিকা, মানিকগঞ্জের বাজারে আলু এবং পেঁয়াজ যেটি নতুন ওঠার কারণে সরবরাহ বেড়েছে বাজারে, যে কারণে দাম কিছুটা কমেছে। তবে ভোজ্য তেলের যে সরবরাহ, সে বোতলজাত যে তেলটা, এই সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে কিন্তু বোতলজাত ভোজ্য তেলটা মিলছে না। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই মুড়ি কাটা পেঁয়াজ এবং যে নতুন যে পেঁয়াজ, হাইব্রিড পেঁয়াজ, সে পেঁয়াজ বাজারে সরবরাহ বেড়েছে এবং নতুন আলু সরবরাহ বাড়ার কারণে আজ বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 55 টাকা কেজি দরে আলু, এবং পেঁয়াজ যেটি হাইব্রিড সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে। তো অপরদিকে কিন্তু যে ভোজ্য তেল, এই ভোজ্য তেলের বাজার কথা বলতে গেলে বলতে হয় যে গত 9ই ডিসেম্বর 8 টাকা বৃদ্ধি করে যে বোতলজাত তেলের মূল্য নির্ধারণ করে 175 টাকা, এবং যে খোলা তেল সেটি নির্ধারণ করে 157 টাকা। তো দাম বৃদ্ধির পরেও কিন্তু বাজারে কিন্তু ভোজ্য তেলের যে বোতলজাতের সেটি সরবরাহ নেই, এবং দোকানদাররা যেটি বলছেন এবং যে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কিন্তু এই ভোজ্য তেলটা আসলে সরবরাহ করছেন না, যে কারণে তারা কিন্তু এই ভোজ্য তেল দোকানে ওঠাতে পারছে না। এবং ক্রেতারাও যেটি বলছেন যে এই বাজারে ভোজ্য তেলের সরবরাহ একেবারেই কম, কিছু কিছু দোকানে যে বোতলজাত তেলটি পাওয়া যাচ্ছে, কিন্তু যে দাম নির্ধারণ করা হয়েছে সে দামেও কিন্তু কিনতে পারছে না। তো আমরা এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, আসলে যে বাজারে ভোজ্য তেল যে বোতলজাত এই তেলের সরবরাহ কম কেন, কি মনে করছেন? ওরা বলতেছে কোম্পানি থেকে ওরা পাইতেছে না, ডিলাররা পাইতেছে না, এই কারণে আমাদের সীমিত দিতেছে। আর আমরা যদি অর্ডার দেই 5 কার্টুনের, ওরা দেয় 1 কার্টুন অথবা তারও কম, এইভাবে মানে সব দোকানে কিছু কিছু দিতেছে, কিন্তু ওরা পর্যাপ্ত পাইতেছে না, আমরা পর্যাপ্ত পাইতেছি না, এই কারণে একটু সংকট দেখা দিতেছে। আচ্ছা, এই ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেটের কারণে এরকম হচ্ছে কিনা, কি মনে করেন? আসলে ওই ব্যাপারে আমার কোনো ধারণা নাই ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে কিনা, কারণ সরকারের সাথে কি ওদের চুক্তি হয়েছে, তারপরে ওরা দাম বাড়তি রেটে মালটা আসছে, প্রতি লিটারে 7 টাকার মতো বেশি।
যেমনটি শুনছিলেন যে আসলে এই বাজারে যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোকেই এই তেল কিন্তু সরবরাহ করছে না, যে কারণে দোকানদাররা এই তেল উঠাতেও পারছে না এবং ভোক্তারা এই তেল পাচ্ছে না। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক তার সাথে, তিনি যেটি বলছেন যে তারা বাজার মনিটরিং করছেন যাতে কোনো অসাধু ব্যবসায়ী চক্র এই বাজারে তেল, আলু, পেঁয়াজে সিন্ডিকেট না করতে না পারে, তার জন্য তারা সচেষ্ট রয়েছেন এবং বাজার মনিটরিং করছেন। কিন্তু ভোক্তাদের দাবি যে যেভাবে বাজার মনিটরিং করা হচ্ছে এটি একেবারেই নগণ্য, যে কারণে এই বাজার এই আলু, পেঁয়াজ এবং তেলটি নিয়ন্ত্রণ করতে পারছে না। তো ভোক্তাদের দাবি যে বাজারে এই যেন কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করতে না পারে এবং কোনো অসাধু চক্র এই ব্যবসা সিন্ডিকেট করে এই তেল এবং আলু, পেঁয়াজে অস্থিরতা না আনে, যে তার দাবি জানিয়েছেন। তো জেলা প্রশাসক যেটি বলছেন যে তারা টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং করে এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য আলু, পেঁয়াজ এবং তেল সেটির জন্য অস্থিরতা না হয় তার জন্য সচেষ্ট রয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের আলু, পেঁয়াজ এবং তেল নিয়ে সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সরাসরি যাচ্ছি সেখানে। ছাত্র যুব নেতৃবৃন্দ, অধিবেশনে অংশগ্রহণকারী সম্মানিত সহকর্মীবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা মুক্ত পরিবেশে আমাদেরকে মন খুলে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং দুটি কথা বলার এবং শোনারও সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই সাথে খেলাফত মজলিসকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আজকের এই অধিবেশনে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা এর জন্য খেলাফত মজলিসের মর্যাদাকে বৃদ্ধি করে দিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি এতক্ষণ ধরে তন্ময় হয়ে সকলের বক্তব্যই শুনছিলাম। কথা একটাই এসেছে, আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা কেমন চাই? সেই বাংলাদেশটা আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের বাংলাদেশ চাই। তাদের মৌলিক স্লোগানে একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। যেই দেশ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে কাউকে অধিকার চেয়ে নিতে হয় না। রাষ্ট্রের দায়িত্ব হয় যার যার অধিকার তার হাতে তুলে দেওয়া। এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর এর মূল কারণ হলো আমাদের অগ্রহণযোগ্য বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। যেই শিক্ষা মানুষকে মানুষ তৈরি করার পরিবর্তে দানব এবং রাক্ষসে পরিণত করে, সেই শিক্ষাই জাতির দুর্ভোগের মূল কারণ। এই জায়গাটাই রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে একটা জাস্ট বাংলাদেশ আমরা চাই। শিক্ষার এই পরিবর্তনটা আংশিক নয়, বড় ধরনের পরিবর্তন এখানে লাগবে। অন্য কথায় বলতে গেলে একটা রেডিক্যাল পরিবর্তন লাগবে। সেই শিক্ষাটা কেমন হওয়া উচিত? অবশ্যই সেই শিক্ষাটা নৈতিকতা সমৃদ্ধ এবং জাগতিক উৎকর্ষের চরম সীমায় পৌঁছানোর শিক্ষা আমাদের হতে হবে। আজকে নৈতিকতা না থাকার কারণে যারা সাধারণ মানুষ, যাদের অত শিক্ষা দীক্ষা নেই, যাদের সার্টিফিকেট এত লম্বা নয়, তাদের দ্বারা দেশের বড় কোনো ক্ষতি হয় না। বরঞ্চ শিক্ষার এই নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি কলায় কৌশলে, আকারে ইঙ্গিতে, এদিকে ওদিকে করে তারাই জনগণের সমস্ত সম্পদ তাদের পকেটে পুরে ফেলছে। পুরে ফেলেও তারা শান্তিতে নাই। এই টাকা তারা এদেশে কাজে লাগানোর সাহস নাই, কারণ জবাব দিতে পারবে না এই টাকা কোত্থেকে পেয়েছে। এই জন্য জনগণের টাকা পকেট কেটে
এখান থেকে সংগ্রহ করে সমস্ত টাকা এখন বিদেশে পাচার করে দিচ্ছে। এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে 26 লক্ষ কোটি টাকা সেই 15.5 বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আফসোস, এই সরকার খুব বড় গলায় অমুক চুর তমুক চুর মানুষকে এই ধরনের অপমান করত, জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায়ে কেরামের অসহ্য যন্ত্রণা। উলামায়ে কেরামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি, যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকেই সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে। জামাত আমির শফিক রহমান বক্তব্য রাখছিলেন। ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা চলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। সরাসরি যাচ্ছি সেখানে। যখন অ্যাক্টিভিস্ট ছিলাম, আমি যখন সরকারে ছিলাম না, আমিও সবসময় বলতাম এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন। এই হচ্ছে না কেন প্রশ্নগুলা থাকা উচিত। থাকলে আমরা উত্তরটা পাই, মানুষের মনের কনফিউশন দূর হয়। আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই, আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে। আমি বিশ্বাস করি যে আমার যে প্রসিকিউশন টিম আছে, তাজুলের নেতৃত্বে আপনারা সবাই ওকে চিনেন, আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে, আমার আস্থা আছে। আমি আস্তে ইনভেস্টিগেশন টিমের সাথে একজন কথা বলছিলাম। সারাক্ষণ আমার মনে হয় যে এই আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। আপনাদের বরং আমরা বলবো আপনারা একটা সিটিজেন্স ওয়াচডগ গ্রুপ করেন, তাহলে ওয়াচডগ গ্রুপের সাথে আমরা বাজারে আইন উপদেষ্টা দেশে আপনি এখন যদি বেশি বলেন তাহলে আমরা আশঙ্কায় থাকবো যে আপনি আবার চলে যেতে চাইবেন কিনা। না আপনি জনাব মতিউর রহমান আকন্দের বক্তব্য রেসপন্ড করেছেন, আপাতত এখানেই শেষ হোক। ঢাকা চট্টগ্রাম রেলপথের 27 কিলোমিটার জুড়ে অরক্ষিত রেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনায় নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। দুর্ঘটনা এড়াতে এসব অরক্ষিত রেল ক্রসিংয়ের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ধন্যবাদ ইশিকা। আসলে আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনীর যে 27 কিলোমিটার অংশ রয়েছে, এই 27 কিলোমিটার অংশে 34টি আসলে বৈধ অবৈধ যে ক্রসিং, লেভেল ক্রসিং সেটি রয়েছে। এর মধ্যে 22টি লেভেল ক্রসিং বৈধ রয়েছে এবং 12টি লেভেল ক্রসিং কিন্তু অবৈধভাবে রয়েছে। যেসব লেভেল ক্রসিংগুলো রয়েছে এগুলোতে আসলে মানুষের জনসচেতনতার অভাবে কিন্তু নানান সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। আমরা দেখেছি যে আসলে গত কয়েকদিন আগেও আসলে 29 নভেম্বর ফেনীর বারাইপুর এলাকায় আসলে একজন কলেজ শিক্ষার্থীর কিন্তু রেলে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। তবে এখানকার যে মৃত্যুর সংবাদটি আমরা এখানকার রেলওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে চলতি বছরে আসলে পর্যন্ত 22 জনে আসলে বিভিন্ন জায়গায় আসলে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর গোডাউন কোয়ার্টার এলাকায়। আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে অনেকটাই অসচেতনতার কারণে কিন্তু রেলওয়ের যে দুর্ঘটনাগুলো সেগুলো কিন্তু আসলে দিন দিন বাড়ছে। তবে এখানকার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এ পর্যন্ত আসলে যে 34টি রেল লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিংয়ে আসলে মানুষের অসচেতনতার কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। মানুষের হেডফোনে কানের মধ্যে হেডফোন দিয়ে আসলে তারা যাতায়াত করে এবং রাস্তায় চলাচল করে, সেক্ষেত্রে আসলে দুর্ঘটনাগুলো ঘটছে বলে তারা মনে করছে। এছাড়া আসলে যেগুলো অরক্ষিত
রয়েছে, যেগুলোর মধ্যে আসলে রক্ষণাবেক্ষণ করার মতো কোনো গেটম্যান নাই, সেগুলোতেও আসলে নানান সময় নানান ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে বলেও আমরা আসলে জানতে পেরেছি। তবে এখানকার যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে এ পর্যন্ত যে 22 জন নিহত হয়েছেন তার মধ্যে আসলে অনেকগুলো অজ্ঞাত রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে এখানকার যে চিত্র সেটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা দিন দিন বাড়ছে। লেভেল ক্রসিং যেগুলো রয়েছে সেগুলোকে এখানকার সচেতন মানুষ মনে করছে যে আসলে দ্রুত সময় যদি এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আসলে গেটম্যান নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দুর্ঘটনাগুলো সেগুলো কিন্তু আসলে দিন দিন কমবে বলে কিন্তু এখানকার মানুষগুলো মনে করছে। তো ইশিকা, এই ছিল আমার কাছে লেভেল ক্রসিং নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। অবৈধ রেল ক্রসিং নিয়ে বিস্তারিত জানছিলাম ফেনী থেকে সহকর্মীর কাছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। শুক্রবার 6 জন সহ গেল এক মাসে এই সড়কে ঝরল 11 প্রাণ। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, এই সড়কে এত দুর্ঘটনার কারণ কি, আর দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখেছেন কিনা? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকা মহাসড়কে কিন্তু গত এক মাসে কিন্তু আসলে 11 জনের প্রাণহানির খবর আসলে আমরা জানতে পেরেছি। এই সড়কটিতে কিন্তু বেপরোয়া গাড়ির গতির কারণে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটছে বলে এখানে আমাদের জানিয়েছেন এখানকার যাত্রী এবং অনেক চালকরাও। আসলে এখানে গতকাল যেই একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একই পরিবারের 4 জন সহ প্রায় 7 জন কিন্তু নিহত হয়েছেন। আসলে আমরা জানতে পেরেছি কোলাপাড়া ইউনিয়নে কিন্তু আমিনের বাড়িতে এখন আসলে শোকের মাতন বইছে। তো এখানে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এখানে যাত্রীদেরও আসলে সচেতন হওয়ার একটা বিষয় আছে আসলে। আর চালকরা কিন্তু দ্রুত অনেক গতি বেশির কারণেই কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু তাদের মধ্যে হাইওয়ে পুলিশ কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আসলে লিফলেট বিতরণ, মাইকিং সহ অন্যান্য কার্যক্রম হাতে নিয়েছেন। আসলে এখানে আমরা জানতে পেরেছি। আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে কেন এত দুর্ঘটনা ঘটছে? আমার মনে হচ্ছে এই এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলোর মধ্যে একটা রেসিং প্রতিযোগিতা হয়, কে কার আগে যাবে, কে কত বেশি গতি উঠাবে তার একটা প্রতিযোগিতা কিন্তু এক্সপ্রেসওয়ের মধ্যে চলে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে এখানকার যারা চালক আছে যানবাহনের, তারা অপেশাদার ও অদক্ষ। এটাই মূলত এই দুর্ঘটনাগুলোর মূল কারণ এই সড়কে, আমার মনে হয় সেটা। ধন্যবাদ আপনাকে। জি, আপনি আসলে যেমনটি শুনছিলেন, যাত্রীরা কিন্তু বলছেন যে এখানে অদক্ষ ড্রাইভার এবং চালক দিয়ে কিন্তু আসলে এই গাড়িগুলি নিয়ন্ত্রণ করা হয় আসলে। তো এদিকে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি এই সড়ক দুর্ঘটনার বিষয়ে। আসলে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় কিন্তু একটি কালকে সড়ক দুর্ঘটনার বিষয়ে কিন্তু একটি মামলা রুজু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সড়ক দুর্ঘটনার খবর। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। সাভারে পরিত্যক্ত টায়ার গলিয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। অবৈধ এসব কারখানার কারণে নষ্ট হচ্ছে আশেপাশের শত শত বিঘা জমির ফসল। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভারের দক্ষিণ শ্যামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। এসব অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার ভারুলিয়া এলাকায়। আপনাকে যদি আমি একটু আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, যেটি একটি টায়ার গালিয়ে, অর্থাৎ পরিত্যক্ত যে টায়ার আছে সেই টায়ারগুলো থেকে কিন্তু এই সমস্ত কারখানাগুলো তেল উৎপাদন করে। একটি মানে এটা শুনতে অনেকটা ভালো মনে হলেও যে পরিত্যক্ত টায়ার যেহেতু এটি পুড়িয়ে তেল তৈরি করছে, এটি হয়তো পরিবেশ বান্ধব, আদতে কিন্তু না। এই যে এলাকার মধ্যে এই কারখানাগুলো গড়ে তোলা হয়েছে সেই পুরো এলাকাটি
কিন্তু কৃষি নির্ভর এলাকা। এই এলাকার যারা শত শত কৃষক আছে, এই সমস্ত কারখানার ফলে কিন্তু এখানে যারা কৃষি আবাদি করছে সেই আবাদির ফসল কিন্তু তারা ঘরে তুলতে পারছেন না। শত শত বিঘার ফসল কিন্তু প্রতি বছর নষ্ট হচ্ছে। আপনাদেরকে যদি একটু সামনের দিকের চিত্রটি যদি দেখাই, যে এখানে যে বিশাল বড় বড় কম্প্রেসার গুলো দেখছেন, এগুলোতে এই টায়ার গুলোকে রাতের বেলায় দিয়ে আগুন জ্বালানো হয়। সেই সময় এখানকার যে ধোঁয়া, সেটা ধোঁয়া এবং ছাই এগুলো কিন্তু বিভিন্ন কৃষি জমিতে গিয়ে পড়ছে এবং এই ফসল কিন্তু আর এখানে হচ্ছে না। এটার পাশাপাশি একদিকে যেমন ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে ধোঁয়া এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কালো ছাইগুলো রয়েছে, সেগুলোর কারণে কিন্তু মানুষেরও নানা রোগে কিন্তু এখানকার যারা বসবাস করছেন তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। আমরা এখানে স্থানীয় কয়েকজনের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে বিগত কয়েক বছর যাবত কিন্তু এই এলাকায় এই কারখানাগুলো চলছে, অথচ মাঝে মধ্যে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে, জরিমানা করলেও কিন্তু এটি বন্ধ হচ্ছে না, যে কারণে কিন্তু তাদের এই দুর্ভোগগুলো কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। এখানে স্থানীয় কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, তাদের কাছে যদি ছোট্ট করে আমরা জানতে চাই যে কি সমস্যা হয় আপনাদের এই কারখানাগুলো। এই টায়ার ফ্যাক্টরি আসার পরের থেকে আমাদের জীবনযাপন সব শেষ। আমাদের প্রধান কাম হলো কৃষি কাম। আমরা কৃষি ফসল বুনি, কিন্তু হয়ে যায় ছাই। আমাদের ফসলের কোনো লাভই হচ্ছে না, বরঞ্চ খালি ডেবারি যাচ্ছে। কিন্তু এর আগে সরকারবাদী লোকজন এটা চালাতো, এখন কারা চালায়? এখন বড় বড় প্রতাপশালী লোকজন চালায়, কিন্তু বন্ধ হচ্ছে না। এর জন্য আমরা খুবই আকুতি করতেছি যে এই ফ্যাক্টরি দিয়ে এখান থেকে জানি উচ্ছেদ হয়ে যায়, তাহলে আমাদের জীবনযাপন ভালো হয়। আমাদের মনে করেন, আপনাকে শুনছিলেন একজন স্থানীয় কৃষি যিনি চাষাবাদ করে খান, তার কথা। এছাড়া এখানে যে পরিবেশ, এই পরিবেশ শুধু এই একটি কারখানা নয়, এখানে এরকম কারখানা রয়েছে 100 হাত দূরত্বে। এই যে আমি যেখানে আছি সেখানেই শুধুমাত্র 4টি কারখানা। এছাড়া কিন্তু ভাকুরতা ইউনিয়নে আরো বেশ কয়েকটি কারখানা রয়েছে। এই সমস্ত কারখানা যাদের নজরদারিতে রাখার কথা, যে সমস্ত ব্যক্তিরা এগুলোর তদারকি করার কথা, সেই সমস্ত পরিবেশের কর্মকর্তাদেরই ম্যানেজ করে কিন্তু দিনের পর দিন এই সমস্ত অবৈধ কারখানাগুলো চলে আসছে। তারপরেও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসন যেটি বলছে যে তারা কিছুদিন আগে এই কারখানাটিকে জরিমানা করেছে। এখানে যে কয়টি কারখানা আছে এখানকার কয়েকজনকে ধরেও নিয়ে গেছিলেন তারা, তবে তারা আবার এখানে বেরিয়ে এসে আবারও কিন্তু একই কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এটি মূলত দেখার বিষয় হচ্ছে পরিবেশের, কিন্তু পরিবেশ কিন্তু সেভাবে এদের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, যে কারণে কিন্তু বছরের পর বছর এই অবৈধ কারখানাগুলো তাদের কার্যক্রম দাপটের সহিত চালাচ্ছে। তো এই ছিল ইশিকা আমার কাছে পরিবেশ দূষণ করা এই টায়ার কারখানার খবর। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।